হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কেরিয়ার্স উইথ সার্ভিস। তোমরা জানো ডব্লিউবিপিএসসির মিসলেনিয়াস সার্ভিস এক্সামের 2026-এর নোটিফিকেশান কিন্তু অলরেডি আউট হয়ে গেছে। তাই আজকের আমরা এই ভিডিওতে এই সার্ভিস সম্পর্কিত বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করব। এই এক্সামের বিভিন্ন প্যাটার্ন, এই এক্সামের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কিভাবে তোমরা এই এক্সামের প্রস্তুতি নেবে, স্যালারি কী, এবং সর্বোপরি তোমরা এই এক্সামটি ক্র্যাক করতে গেলে কি কি তোমাদের স্ট্র্যাটেজি হওয়া উচিত সেই নিয়ে আমরা আলোচনা করব। আশা করি এই ভিডিওটি দেখার পর এই এক্সাম সম্পর্কে তোমাদের যাবতীয় কনফিউশন দূর হয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা দেখব যে এই এক্সামটি কী এবং এই পরীক্ষাটি আমরা কেন দেব। ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াস সার্ভিসের মাধ্যমে ডব্লিউবিপিএসসি বিভিন্ন গভর্নমেন্টের ডিপার্টমেন্টে নিয়োগ করে। এই এক্সামটি মাল্টিপল কেরিয়ার অপশানস নিয়ে আসে এবং এই এক্সামটির মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের জবের জন্য অ্যাপ্লাই করতে পারি। একবার সফল হলে গভর্নমেন্ট জব এক্ষেত্রে কিন্তু নিশ্চিত। তাই এই এক্সামটি তোমাদের জন্য কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই একটি ভালো অপরচুনিটি নিয়ে আসতে চলেছে। ইম্পর্টেন্ট পোস্ট, যে পদে এই এক্সামে আবেদন করা যেতে পারে, যেমন হলো অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, ব্লক ওয়েলফেয়ার অফিসার, ব্লক ইউথ অফিসার বা মিউনিসিপ্যাল ইউথ অফিসার, ইন্সপেক্টর ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার, রেভিনিউ ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার মার্কেটিং অফিসার এবং আরও অনেক পদ। তোমরা ভিডিওটি পজ করে এই বিভিন্ন পদগুলি সম্পর্কে কিন্তু দেখতে পারো। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ একটি পরীক্ষার মাধ্যমে কিন্তু আমরা অসংখ্য পদের জন্য আবেদন করতে পারবো। এবারে আমরা এলিজিবিলিটি বা যোগ্যতার মাপকাঠিগুলো দেখে নিই। এডুকেশনের এলিজিবিলিটি হলো এই পরীক্ষার ক্ষেত্রে তোমাদের যে কোনো একটি রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হতে হবে। গ্র্যাজুয়েট হলেই কিন্তু তোমরা এই পরীক্ষায় বসতে পারবে। এজ লিমিট এবার আমরা একটু দেখে নিই। 20 থেকে 39 বছর, অর্থাৎ জানুয়ারি 2026 অনুযায়ী 20 থেকে 39 বছর অবধি কিন্তু এই পরীক্ষার এজ লিমিটটা সেট করা আছে। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা যদি দেখি, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা ল্যাঙ্গুয়েজের মধ্যে রিড, রাইট এবং স্পিকিং এবিলিটি তোমাদের থাকতে হবে। কারুর যদি ভাষা নেপালি হয় তাহলে কিন্তু তার বাংলা জানার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ তুমি যদি গ্র্যাজুয়েট হও, তোমার বয়স যদি 20 থেকে 39 বছরের মধ্যে হয় এবং তুমি যদি বাংলা বা নেপালির মধ্যে কোনো একটি ভাষা জানো, তাহলেই কিন্তু তুমি এই এক্সামটিতে অ্যাপ্লাই করতে পারবে। এরপরে আমরা সিলেকশন প্রসেস সম্পর্কে একটু জেনে নিই। এই এক্সামের জন্য সিলেকশন বা নির্বাচন প্রক্রিয়াটা 3টি স্টেজে হবে। ফার্স্ট হচ্ছে প্রিলিমিনারি এক্সাম, সেকেন্ড হচ্ছে মেন্স এক্সাম এবং থার্ড হচ্ছে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট। এবার আমরা এক এক করে এই 3টি স্টেজ সম্পর্কে জানব। প্রথমেই আমরা প্রিলিমিনারি প্রথম স্টেজ তার সম্পর্কে দেখি। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এমসিকিউ টাইপের হবে এবং এখানে নাম্বার অফ কোশ্চেন্স কিন্তু 100টা, টোটাল মার্কস 200, অর্থাৎ প্রত্যেক কোশ্চেনের জন্য 2 নাম্বার করে কিন্তু এখানে বরাদ্দ করা আছে। এখানে জেনারেল স্টাডিজ 150 নাম্বারের এবং অ্যারিথমেটিক অর্থাৎ ম্যাথামেটিক্স 50 নাম্বারের এবং টাইমিং 1.5 ঘন্টা, অর্থাৎ 150 আর 50 200 নাম্বারের জন্য কিন্তু তোমাদের 1.5 ঘন্টা এখানে টাইম দেওয়া থাকবে। এবং অবশ্যই তোমরা মাথায় রাখবে নেগেটিভ মার্কিং কিন্তু এই ক্ষেত্রে প্রযোজ্য, তাই প্রত্যেকটা ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু নাম্বার কাটা হবে। এবার ইম্পর্টেন্ট যে পয়েন্ট হলো সেটা হলো প্রিলিমিনারি টেস্টটা কিন্তু শুধুমাত্র স্ক্রিনিং টেস্ট, অর্থাৎ এর নাম্বার কিন্তু তোমাদের আসল যে মেরিট লিস্ট সেখানে যোগ হবে না। কিন্তু এটার গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমরা যদি প্রিলিমিনারিতে পাস না করো, কাট অফ যদি না ক্লিয়ার করো, তাহলে তোমরা নেক্সট স্টেজে পৌঁছতেই পারছো না। অতএব প্রিলিমিনারিটাকেও কিন্তু সমানভাবে গুরুত্ব দিয়ে পড়তে হবে। এরপরে আমরা দেখব স্টেজ 2 বা মেন্স এক্সাম। মেন্স এক্সামে মূলত 3টি পেপার থাকবে। পেপার 1 যেটা ইংলিশ, অর্থাৎ এটা থাকবে কিন্তু 150 নাম্বার এবং এর জন্য তোমাকে 1.5 ঘন্টা দেওয়া হবে। পেপার 2, এখানে তুমি যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে সেটা বাংলা, হিন্দি, উর্দু, নেপালি বা সাঁওতালি যে কোনো একটা হতে পারে, তার জন্য তোমাদের 150 নাম্বারের কোশ্চেন থাকবে এবং সেটাও 1.5 ঘন্টা। এবং পেপার 3 থাকবে জেনারেল স্টাডিজ, থাকবে 100 নাম্বার, অর্থাৎ জিকে, জিএস এবং বিভিন্ন যে সাবজেক্টগুলো থাকে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, এইগুলোর উপরে তোমাদের কোশ্চেন থাকবে 100 নাম্বার এবং অ্যারিথমেটিক থাকবে 50 নাম্বারের, অর্থাৎ ম্যাথ 50 নাম্বারের থাকবে এবং এখানে 150 নাম্বারের জন্য তোমাদের 2.5 ঘন্টা সময় দেওয়া হবে। এক্ষেত্রে তোমরা একটা জিনিস মাথায় রাখবে, গ্রুপ এ অর্থাৎ পেপার 2 এবং গ্রুপ বি অর্থাৎ জেনারেল স্টাডিজ,
এই দুটো কিন্তু তোমাদের একই ল্যাঙ্গুয়েজে অ্যান্সার করতে হবে। ইংলিশটা ইংলিশেই হবে, সেখানে তো কোনো আমাদের ল্যাঙ্গুয়েজের ব্যাপার নেই। বেঙ্গলিতে তোমরা যদি পেপার দাও তাহলে তোমাদের জেনারেল স্টাডিজ আর অ্যাথমেটিকও কিন্তু বাংলায় লিখতে হবে। যদি তোমরা হিন্দিতে দাও বা তাহলে হিন্দিতে, উর্দুতে দিলে উর্দু। আশা করি তোমরা বুঝতে পেরেছো। মেন্সের মার্কস এবং ইন্টারভিউয়ের মার্কস নিয়ে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। এরপরে আমরা থার্ড স্টেজ বা ইন্টারভিউ নিয়ে আলোচনা করব। এখানে ইন্টারভিউর জন্য কিন্তু 100 নাম্বার বরাদ্দ আছে, অর্থাৎ তোমরা বুঝতেই পারছো ইন্টারভিউ কিন্তু একটি গেম চেঞ্জার হতে চলেছে এই এক্সামের জন্য। এখানে তোমাদের কনফিডেন্স, কমিউনিকেশন স্কিলস, জেনারেল অ্যাওয়ারনেস, পার্সোনালিটি ইত্যাদি পরীক্ষা করা হবে। এবং এখানে মিনিমাম কোয়ালিফাইং মার্কস কিন্তু আনরিজার্ভডদের জন্য 40% এবং SC ST OBCদের জন্য 35%। অর্থাৎ তুমি যদি দেখো যে 450 নাম্বারের আমাদের কিন্তু মেন্স এক্সাম ছিল, সেই 450 নাম্বারের মধ্যে তোমরা যদি 400ও পেয়ে যাও, কিন্তু ইন্টারভিউতে এসে যদি তোমরা 30 পাও 100-র মধ্যে, তাহলে কিন্তু তুমি ফেল করে যাচ্ছ। তুমি মেন্স এবং প্রিলিমসের জন্য যতটা পরিশ্রম করবে, তোমাকে ইন্টারভিউর জন্যও কিন্তু ততটাই পরিশ্রম করতে হবে। তাছাড়াও মেন্সের মার্কসের সঙ্গে ইন্টারভিউর মার্কস কিন্তু যুক্ত হয়ে তবেই তোমার ফাইনাল মেরিট লিস্ট বেরোবে। এরপরে আমরা সবথেকে ইন্টারেস্টিং পার্ট অর্থাৎ স্যালারি এবং বেনিফিট সম্পর্কে আলোচনা করব। পে লেভেল ফর পোস্ট 1 to 11 অর্থাৎ 1 থেকে 11 নম্বর পোস্টের জন্য লেভেল 10 অর্থাৎ 32,100 থেকে 82,900 টাকা, এবং 12 থেকে 19 অর্থাৎ পোস্ট 12 to 19 জন্য লেভেল 9 28,900 থেকে 74,500 টাকা বেসিক কিন্তু এইখানে স্যালারি তোমরা পাবে। এছাড়াও ডিয়ারনেস অ্যালোয়েন্স, HRA, মেডিকেল ফেসিলিটিস, জব সিকিউরিটি এবং প্রমোশন অপরচুনিটির মতো বেনিফিটস কিন্তু তোমরা এই জবের ক্ষেত্রে লাভ করতে পারো। তাছাড়াও তোমরা অবশ্যই জানো এটা একটা গভর্নমেন্ট জব, অর্থাৎ এখানে তোমার স্টেবল কেরিয়ার, রেসপেক্ট, সিকিউরিটি সব কিছুই কিন্তু তোমরা এখানে পেতে পারবে। এবার আমরা দেখব যে কেন আমরা এই এক্সামে আবেদন করব। আশা করি এই স্লাইডের আর এক্সট্রা করে কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র আমরা এইবার রিপিট করার জন্য আরেকবার পয়েন্টগুলো দেখে নিই। একটি এক্সাম মাল্টিপল পোস্ট, একটি এক্সাম দিয়ে তোমরা মাল্টিপল পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারছো। স্টেবল একটা গভর্নমেন্ট জব পাবে তোমরা। কেরিয়ার গ্রোথ বা প্রমোশনের এখানে ভালো সুযোগ আছে। জব সিকিউরিটি এবং রেসপেক্ট, সেটা নতুন করে কিছু বলার নেই, গভর্নমেন্ট জবের ক্ষেত্রে আমরা সবাই জানি। ভালো স্যালারি এবং অ্যালাউন্সেস আছে। ওয়ার্ক লাইফ ব্যালেন্স গভর্নমেন্ট জবের ক্ষেত্রে কেমন হয় তা আমাদের সবারই জানা। ইম্পর্ট্যান্ট ডেটস নিয়ে আমরা কিছু এবার আলোচনা করি। দেখো, কমেন্সমেন্ট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশানস অর্থাৎ 30শে মার্চ 2026 কিন্তু তোমাদের এই অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিশন শুরু হচ্ছে, এবং ক্লোজিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান হচ্ছে 20 এপ্রিল 2026 আপ টু 3 PM, অর্থাৎ 20 এপ্রিল 3টে অবধি কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, তারপরে বন্ধ হয়ে যাবে। এবং সেই 20 এপ্রিল 2026 অবধি থ্রু অনলাইন তোমরা ফিস জমা দিতে পারবে, এবং 21 তারিখ থেকে 24 তারিখ অবধি তোমরা এডিট করতে পারবে তোমাদের অ্যাপ্লিকেশান। তবে আমি বারবার বলবো, তোমরা কোনো রকম কোনো ভুল করো না অ্যাপ্লাই করতে গিয়ে, যেন তোমাদের এডিটের কোনো প্রয়োজন না পড়ে। এবং তোমরা psc.wb.gov.in গিয়ে এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবে। আমি ডেসক্রিপশন বক্সে এই সাইটটা দিয়ে দেবো, তোমরা ওখান থেকে গিয়েও অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লিকেশান ফিস সম্পর্কে এবার দেখে নিই। জেনারেল এবং ওবিসিদের জন্য 210 টাকা, SC ST যারা ওয়েস্ট বেঙ্গলের SC ST তাদের জন্য 110 টাকা, এবং যারা ডিফারেন্টলি এবল তাদের জন্য কোনো কিন্তু ফিস নেই। তোমরা অনলাইন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফিস জমা দিতে পারবে। এক্সাম সেন্টার্স নিয়ে অনেকের কনফিউশন থাকে। প্রিলিমিনারি এক্সাম কিন্তু কলকাতা সহ ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হবে। মেন্স এবং ইন্টারভিউর ভেন্যু কিন্তু কলকাতাতেই হবে, এটা তোমরা মাথায় রাখবে। এবার হাউ টু প্রিপেয়ার, কীভাবে প্রস্তুতি নেবে। NCERT বুক কিন্তু তোমাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে। NCERTর যে বইগুলো থাকে সেগুলো পড়লে কিন্তু তোমাদের বেসটা অনেকটা স্ট্রং হয়ে যাবে। এছাড়াও প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স,
প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার্স, এমসিকিউ প্র্যাকটিস সেটস, রাইট ইন প্র্যাকটিস, কারণ তোমরা জানো মেন্সে তোমাদের লিখতে হবে কনভেনশনাল মেথডে লিখতে হবে, তাই অবশ্যই কনভেনশনাল মেথডে ম্যাথ প্র্যাকটিস করবে, রাইটিং প্র্যাকটিস করবে। এছাড়াও এই সমস্ত কিছু টাইমলি করার জন্য টাইম ম্যানেজমেন্ট এবং রেগুলার প্র্যাকটিস কিন্তু খুবই জরুরি। তোমরা যদি চাও আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স পেপার সলভ নিয়ে একটি ভিডিও বানিয়ে দেবো, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আমি তোমাদের জন্য বানিয়ে দেবো। সবসময় মনে রাখবে নিয়মিত পড়াশোনা এবং পরিশ্রম করলে অবশ্যই তোমরা সফল হবে। এবার আমরা কিছু রুলস এবং ইনফরমেশান নিয়ে আলোচনা করব। একটি প্রার্থীর কেবলমাত্র একটি অ্যাপ্লিকেশান থাকবে, অর্থাৎ তোমরা মাল্টিপল অ্যাপ্লিকেশান যদি করো তাহলে কিন্তু তোমাদের প্রত্যেকটা অ্যাপ্লিকেশানই খারিজ হয়ে যেতে পারে, অর্থাৎ তোমরা কিন্তু অবশ্যই ঠিকভাবে একটি অ্যাপ্লিকেশান করো। ভুল তথ্য দিয়ে ক্যান্ডিডেচার যদি তোমরা ফিল আপ করো তাহলে কিন্তু সেটা ক্যান্সেল হয়ে যেতে পারে। আইডেন্টিফিকেশান ডিসক্লোজ করলে 10% মার্কস ডিডাকশান হতে পারে। টাই ব্রেকিংয়ের ক্ষেত্রে, অর্থাৎ দুজন যদি একই নাম্বার পায় তাহলে যার এজ বেশি তাকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। অফিসিয়াল ওয়েবসাইট রেগুলার দেখতে থাকো, আমি তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, সেটা কিন্তু রেগুলার তোমরা চেক করতে থাকবে। এবার আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে এসে গেছি, ফাইনাল কিছু কথা বলে এই ভিডিওটি আমি শেষ করব। সেটা হলো তোমাদেরকে কিন্তু নিরলস পরিশ্রম করে যেতে হবে। তোমরা জানো যে বর্তমানে গভর্নমেন্ট জবের জন্য কম্পিটিশান কিন্তু অনেক 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 হাই, তাই তোমরা যদি নিয়মিত পড়াশোনা এবং কঠোর পরিশ্রম করো তাহলে কিন্তু এই চাকরি অধরা নয়। তাই আমি বারবার বলবো, আজকের সঠিক প্রস্তুতিই কিন্তু তোমার আগামী দিনে সাকসেসের চাবিকাঠি। অল দ্য বেস্ট ফর ইয়োর ফিউচার, ফর ইয়োর এক্সাম, বেস্ট অফ লাক ফর ইয়োর WBPSC জার্নি। তোমাদের যদি মনে হয় তাহলে অবশ্যই আমাকে জানিও, আমি তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে ভিডিও বানিয়ে দেবো। আজকের মতো এইটুকুই। যদি তোমাদের এরপরও কিছু কনফিউশন থেকে যায় তাহলে কমেন্ট বক্সে জানিও, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেবো। ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।